এমপিদের শুল্কমুক্ত গাড়ির সুবিধা বাতিল করে আইন সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন। পূর্বাচল নতুন শহরকে আনা হবে ঢাকা উত্তর সিটির আওতায়। জ্বালানি সংকট মোকাবেলায় দুদল মিলে 10 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর। সংসদের নবযাত্রা স্বাগত জানিয়ে বললেন ডাক্তার শফিক। জ্বালানি তেল সংকটে বাস ভাড়া বাড়ল কিলোমিটারে 11 পয়সা। ট্রেন ও লঞ্চের সিদ্ধান্ত পরে পাম্পগুলোতে ভোগান্তি চলছেই। কমছেই না হামের দাপট। আরও 5 জনের মৃত্যু। মাতৃদুগ্ধ পান করাতে অনীহায়, পুষ্টির অভাবেই শিশুরা আক্রান্ত বলছেন স্বাস্থ্যমন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংশ্লিষ্ট আইন সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এই সিদ্ধান্ত হয়। জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। এছাড়া পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা ওয়াসার আওতায় আনার প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন পায়। একই সঙ্গে প্রকল্পের আওতাভুক্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয় বৈঠকে। নতুন সিদ্ধান্তের ফলে জন্ম মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও পয়ঃনিষ্কাশন সহ বিভিন্ন সেবা সহজ হবে। এছাড়াও বৈঠকে আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের জাতীয় চা দিবসের তারিখ 4 জুন থেকে পরিবর্তন করে 21 মে নির্ধারণের প্রস্তাব অনুমোদন পায়। আর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা তুলে দেওয়ার প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। জ্বালানি সংকট মোকাবেলায় সরকার ও বিরোধী দলের সমান সংখ্যক সদস্য নিয়ে 10 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে এই কমিটি সংকট নিরসনে কাজ করবে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সংসদের নবযাত্রা উল্লেখ করে কমিটিতে নিজেদের 5 সদস্যের নাম দিয়েছে বিরোধী দল। এদিন সংসদের শহর ও গ্রামের বৈষম্য কমাতে রাজধানীতে 110 মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত হয়। আরো জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হলো। বৃহস্পতিবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশন। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যে বলেছিলাম, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জ্বালানির সংকট একটা বৈশ্বিক সমস্যা। তবে জনদুর্ভোগ কমাতে বুধবার সংসদে বিরোধী দল যেই নোটিশ দিয়েছে তা বেশ ইতিবাচক। এর জবাবে প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর নেতৃত্বে সমন্বিত কমিটি গঠনের প্রস্তাব দেন। মাননীয় স্পিকার, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো এবং সরকার সেটার মধ্যে কোনো বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে। প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সংসদকে সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার আশাবাদ জানান। সেই প্রত্যাশায় জামাত ও এনসিপির সমন্বয়ে প্রস্তাব করেন 5 সদস্যের নাম। আমি মাননীয় সংসদ নেতাকে ধন্যবাদ জানাই, তিনি এটাকে কগনিজেন্সে নিয়েছেন এবং একটা কনক্রিট প্রস্তাবও পেশ করেছেন। আমিও তাকে সম্মান করে বিরোধী দলের পক্ষ থেকে আরও 5 জনের নাম ঘোষণা করছি। জনাব সাইফুল আলম খান, ঢাকা 12, নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3, আব্দুল বাতেন, ঢাকা 16, মোহাম্মদ আবুল হাসনাত, কুমিল্লা 4, মুফতি মাওলানা আবুল হাসান, সিলেট 5। এই 5 জন ইনশাআল্লাহ একসাথে কাজ করবেন এই কমিটির সাথে। শুধু বিদ্যুৎ ও জ্বালানির সংকট নয়, সরকার নির্ধারিত দামে এলপিজির সিলিন্ডার না পাওয়া নিয়ে সংসদে প্রশ্ন তোলেন স্বতন্ত্র এমপি রুবিন ফারহানা। এলপিজির দিকে তাকায় মাননীয় স্পিকার, 1940 টাকার সিলিন্ডার বলে বটে, তবে 2200 টাকার নিচে কোথাও সিলিন্ডার পাওয়া যায় না। জবাবে জ্বালানি মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের বিশাল অঙ্কের বকেয়ায় বিপাকে পড়েছে জ্বালানি খাত। বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের
গ্যাস উত্তোলনের জন্য কোনো রকম অনুসন্ধান করে নাই। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি আমাদের দেশীয় গ্যাস ফিল্ডগুলোতে অনুসন্ধান করে এবং আমাদের দেশীয় গ্যাস ফিল্ড যেগুলো পরিত্যক্ত হয়ে গেছে তার মধ্যে যে লেফট ওভার গ্যাস আছে সেগুলোকে উত্তোলন করে আমাদের ডোমেস্টিক চাহিদা মেটানো চেষ্টা করব। কৃষি খাতে সার সরবরাহের কথা চিন্তা করে বন্ধ আশুগঞ্জ সার কারখানায় মে মাসের প্রথম দিন থেকেই গ্যাস সরবরাহের আশ্বাস দেন জ্বালানি মন্ত্রী। যদিও বিদ্যুতের উৎপাদন আমাদের ক্ষতিগ্রস্ত হবে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানি তেলের নতুন দামের সাথে সমন্বয় করে বাসের ভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে 11 পয়সা। এখন থেকে দূরপাল্লার ভাড়া হবে প্রতি কিলোমিটার 2 টাকা 23 পয়সা। আর ঢাকা চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটার বাস ভাড়া হবে 2 টাকা 53 পয়সা। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সড়ক পরিবহন মন্ত্রী। তিনি জানান, ট্রেন ও লঞ্চের ভাড়া এখনই বাড়ছে না, তেলের দাম কমলে ভাড়াও কমানো হবে বলে জানান সড়ক মন্ত্রী। এদিকে নতুন নির্ধারিত ভাড়া কার্যকর করে গেজেট জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরপরই ভাড়া সমন্বয়ে সরকারের উপর চাপ ছিল পরিবহন মালিকদের। এবার সে দাবি পূরণে বাড়তি ভাড়া গুনতে হবে সাধারণ মানুষকে। মন্ত্রী জানান, বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়ানো হয়েছে। আগে দূরপাল্লার বাসের ভাড়া ছিল প্রতি কিলোমিটার 2 টাকা 12 পয়সা, এখন সেটি হবে 2 টাকা 23 পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে সেটি হবে 2 টাকা 53 পয়সা। বাস মালিকদের সাথে অনেক দর কষাকষি করে এই ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী। পার কিলোমিটার ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা বাড়বে। আন্তজেলা যেখানে 52 সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়বে। আর ডিটিসি একটা এরিয়া আছে আপনারা জানেন, এবং মিনি বাস, সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়ানোর একটা সমন্বয় করার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এটা সমন্বয় করতে চাই, কারণ আমাদের আগেই একটা ফর্মুলা আছে যে তেলের দাম বাড়ার সাথে সাথে কতটুকু সমন্বয় হবে ভাড়া, তার একটা ফরম্যাট আছে। তো তাতে যেহেতু 15 টাকা বেড়েছে, তো সেখানে পরিবহন মালিক সমিতির দাবি ছিল প্রায় 28 পয়সার মতো। নতুন এই ভাড়া বৃহস্পতিবার থেকে কার্যকর বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী। তিনি জানান, তেলের দাম কমার সাথে সাথে ভাড়া আবারও কমানো হবে। সরকারের নির্দেশ না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বাস মালিকদের বিরুদ্ধে। এই সিদ্ধান্তের ব্যত্যয় যদি বাস মালিকরা করতে চেষ্টা করে, ডেফিনেটলি বাস মালিকদের যে বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএ নির্ধারণ করা এবং আমরা আলোচনা করে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি, বাস মালিকরা অঙ্গীকার করেছে তারা এই সিদ্ধান্ত যে কোনো মূল্যে মানবে এবং অনুসরণ করবে। যেহেতু তারা অঙ্গীকার করেছে, এর ব্যত্যয় না হওয়া পর্যন্ত আমাকে এই বিষয়ে প্রশ্ন না করার ইসরেও। এই সমন্বয়টা শুধু এবার বৃদ্ধির ক্ষেত্রে না, তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে। আবার তেলের দাম যদি বাড়ে কোনো কারণে, তাহলে একই প্রক্রিয়ায় ভাড়া সমন্বয় হবে। মন্ত্রী জানান, ট্রেন ও লঞ্চের ভাড়া এখনো বাড়বে না, তবে নির্ধারণ করে দেওয়া হবে এসি বাসের ভাড়া। সাংবাদিকরা আরো বেশি কুল থাকাটা প্রয়োজন। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। শুধু মজুদ নয়, পাম্পগুলোতে সরবরাহ না বাড়ালে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে মন্তব্য করেছেন পেট্রোল পাম্প মালিক সমিতির একাংশের সভাপতি। মালিক সমিতির সাথে কথা না বলে সিদ্ধান্ত না নেওয়াতেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ তার। একদিকে সরকারের ভাষ্যমতে দেশের ইতিহাসে সর্বোচ্চ তেল মজুদের পাশাপাশি বেড়েছে দামও। এমন অবস্থায় জ্বালানি সংকট কেটে যাবার প্রত্যাশা ছিল, তবে রাজধানী ঢাকায় বাস্তবতা একেবারেই ভিন্ন। প্রয়োজনীয় জ্বালানি পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা যায় গ্রাহকদের। কিছু পেট্রোল পাম্প তেল সরবরাহ করলেও বন্ধ রয়েছে অনেক পাম্প। সরবরাহ স্বাভাবিক না হলে জীবন চালানোই কঠিন হয়ে যাবে বলে উদ্বেগ প্রকাশ করলেন রাইড শেয়ারিং চালকরা। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারকে মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানোর দাবি সচেতন গ্রাহকদের। জ্বালানি স্বল্পতার কারণে সক্ষমতার পুরোটা বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগ।
বৃহস্পতিবার সচিবালয়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রয়োজনীয় জ্বালানি আমদানি করে বিদ্যুৎ উৎপাদনে সরবরাহ করতে না পারায় চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন 12,000 মেগাওয়াটের বেশি হলেও গ্যাসের অভাবে অর্ধেকের মতো উৎপাদন হচ্ছে উল্লেখ করে বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব জানান, বুধবার দেশে বিদ্যুৎ চাহিদা অনুযায়ী ঘাটতি ছিল 2,000 মেগাওয়াট। তিনি জানান, চলতি মাসের শেষের দিকে আদানি এস আলম সহ কয়লাভিত্তিক কেন্দ্র থেকে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ শুরু হলে পরিস্থিতির উন্নতি হবে। বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব বলেন, গ্রাম ও শহরের মধ্যে লোডশেডিংয়ের ক্ষেত্রে সমন্বয় করার উদ্যোগ নেয়ার বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। 1200 MMCFD গ্যাসও আমাদেরকে দিতে পারত, তাহলেও আমরা 7,200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারতাম অনেক কম পয়সায়, কিন্তু তারা আমাদেরকে 850 থেকে 900 MMCFD গ্যাস দিতে পারছে। এর মাধ্যমে যদি আমরা গতকালকে রিপোর্টটা দেখি, সেখানে দেখব গ্যাসের মাধ্যমে আমাদের 5,274 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে, যদিও আমাদের উৎপাদন ক্ষমতা হচ্ছে 12,154 মেগাওয়াট। তার মানে আমরা অর্ধেকেরও কম উৎপাদন করতে পারছি গ্যাসের স্বল্পতার কারণে। স্বাধীনতার 55 বছর পেরিয়ে গেলেও দেশকাঙ্ক্ষিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ক্যাপস্টোন কোর্স এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সেনাপ্রধান বলেন, বর্তমানে বিশ্বজুড়ে নতুন নতুন সমস্যা দেখা দিয়েছে, তা হলো জ্বালানি। এটির নিরাপত্তার গুরুত্ব এখন অনেক বেশি। দেশে জ্বালানি তেল পরিশোধনে চট্টগ্রামে একটি মাত্র ইস্টার্ন রিফাইনারি আছে, যা চাহিদার মাত্র 10 থেকে 15% মেটাতে পারে। স্বাধীনতার পর এত বছরেও দেশে দ্বিতীয় রিফাইনারি তৈরি না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন সেনাপ্রধান। রোহিঙ্গা সংকট একটি জাতীয় সমস্যা উল্লেখ করে এটি সমাধানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান সেনাপ্রধান। We depend on import and export extensively, and we need to protect this sea line of communication. Unless we grow our navy, then this line of communication will not be protected. So you can imagine how much important this, and they are suffering. They don't have the OPVs. Their corvettes are patrolling in the EZ, which is also not very economical. And this force needs to be really, the Navy, we need to build Navy significantly. দেশের ভয়ঙ্কর লোডশেডিং মোকাবেলায় জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল আয়োজিত গুণীজনদের সম্মাননা অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। রিজভী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির জন্য দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এটা বিএনপি সরকারের ব্যর্থতা নয়। জ্বালানি ও গ্যাসের সংকটে তেলের দাম বৃদ্ধিকে স্বাভাবিক বলেও জানান তিনি। এ সময় চলমান এই সংকটকে কৃত্রিম দাবি করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, কল্যাণমুখী বাজেট বাস্তবায়নের মাধ্যমে এই সমস্যা দূর করা সম্ভব। শুধু সংকটের কথা না বলে প্রধানমন্ত্রী তারেক রহমান যে গতিতে কাজ করে যাচ্ছেন, অন্যান্য মন্ত্রীদেরও একইভাবে কাজের তাগিদ দিয়েছেন সরকারের এই উপদেষ্টা। এদিন স্বাধীনতা পদক ও 21 পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী ও অধ্যাপক সহ গুণীজনদের সম্মাননা স্মারক তুলে দেন বিএনপির জ্যেষ্ঠ ওই রাজনীতিবিদ। এখন লোডশেডিং হচ্ছে, ভয়ঙ্কর লোডশেডিং, গ্রামের দিকে তো মারাত্মক লোডশেডিং হচ্ছে। তো সেই ক্ষেত্রে যিনি সংশ্লিষ্ট মন্ত্রী বা যারা রয়েছেন সরকারে, তাদেরকে তো একটা ড্রাইভ, বড় ধরনের ড্রাইভ দিতে হবে। কারণ এই সময় হচ্ছে প্রচন্ড গরম পড়ে। রাজশাহীতে গতকাল 40 ডিগ্রি সেন্টিগ্রেড গরম। শুধুমাত্র নৈরাজ্যকর কথা বললে হবে না যে দেখুন এই পরিস্থিতির কারণে এটা করছে, বলছে হ্যাঁ এটা পরিস্থিতি, এটা হতে পারে, কিন্তু আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। আমরা দ্রুতই এটা মোকাবেলা করব, মানুষকে আশ্বস্ত করব। পুষ্টির অভাবে বেশিরভাগ শিশু হামে আক্রান্ত হচ্ছে এবং এবারের হামের প্রকোপও বেশ তীব্র বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। শিশুদের অপুষ্টিতে ভোগার জন্য মায়েদের বুকের দুধ খাওয়ানোর অনীহাকে দায়ী করেছেন মন্ত্রী। জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতে হাম রোগের প্রকোপ কোনোভাবেই কমছে না। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। আজকে
শিশুর পুষ্টি দূরীকরণে মায়ের দুধের বিকল্প নেই। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। এ সময় তিনি সন্তানকে মায়ের দুধ খাওয়ানোর গুরুত্ব তুলে ধরেন। বলেন, এক্ষেত্রে এক ধরনের অনীহা তৈরি হয়েছে অনেক নারীর মধ্যে। 6 মাস পর্যন্ত শিশুকে মায়ের দুধ খাওয়ানো। স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, শিশুরা অপুষ্টিতে ভোগার কারণে দেশে হামের প্রকোপ বাড়ছে। সমন্বিত উদ্যোগে হাম মোকাবেলা করা হচ্ছে। শিশুদের পুষ্টি নিশ্চিতে চিকিৎসক, অভিভাবক সবাইকে সচেতন হওয়ার পরামর্শ তার। আমারও কিন্তু ছোটবেলা হাম হয়েছে, আমার মনে আছে, এবং তখনকার মায়েদের একটা কথা ছিল জন্মের পরে একবার হাম হবেই। কিন্তু এখনকার হাম কিন্তু খুবই তীব্র। অনেক বিজ্ঞজনদের মতে পুষ্টির অভাবই এই ঝুঁকিপূর্ণ হামের প্রভাব বৃদ্ধি করেছে। কর্ম থেকে ফিরে এসে একটা সময় থাকে, সেই টাইমটা তো 2 বেলা অন্তত বাচ্চাকে বুকের দুধ দেওয়ানি যায়। দয়া করে আপনাদের কর্মকাণ্ডে, আপনাদের এই সপ্তাহে এটার উপরে জোর দেবেন, যাতে করে আমাদের সেই প্রকৃতির যে দান আমাদের মায়েদের উপর, সেই দানটা থেকে যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বঞ্চিত না করা হয়। জেলা সদর কিংবা স্থানীয় হাসপাতালে যথাযথ চিকিৎসা না পেয়ে হামে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকরা আসছেন রাজধানীর হাসপাতালে। শিশু হাসপাতাল, সংক্রমণ ব্যাধি, মুগদা, ডিএনসিসির বাইরে বিশেষায়িত হাসপাতালগুলোতে হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। বাচ্চাদের কিছু হলে মার তো কেমন লাগে এটা তো বলে প্রকাশ করতে পারবো না। হ্যাঁ, অক্সিজেন লাগতেছে। আমরা ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হসপিটালে ছিলাম, তো ওইখান থেকে বলছে যে এখানে কাজ হবে না, তোমরা পিজি হসপিটালে চলে যাও। গরিপুর সরকারি হসপিটালে ওই জায়গায় যাই ভর্তি হয়েছি, ওই জায়গায় কোনো পরিবর্তন হইতেছে না। তো ওই জায়গায় একদিন ছিলাম, একদিন পর দেখি মানে ওই আর বেশি হইতেছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা জানিয়েছেন, অপেক্ষাকৃত জটিল হামের রোগীরা আসছেন এই হাসপাতালে। আমাদের আলাদাভাবে আইসোলেটেড ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে এবং ওখানে আলাদা ডক্টর, নার্স সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। রোগী মোটামুটি সুস্থ হয়ে আমরা বাসায় যাচ্ছে, তবে কিছু রোগী আবার পোস্ট মিজেলস কমপ্লিকেশন নিয়েও আসছে। ধরেন আমরা ছুটি দিয়ে দিয়েছি, তার আবার 7 দিন পরে পোস্ট মিজেলস কমপ্লিকেশন নিয়ে আসছে। তীব্র গরম চলায় শিশুদের পানিবাহিত নানা রোগ দেখা দেওয়ার আশঙ্কাও করেন চিকিৎসকরা। তবে কিছু রোগী। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির 36 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এছাড়া স্বতন্ত্র একজন ও জামাতের 12 জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দিন খান জানান, স্বতন্ত্র প্রার্থী সুলতানা জেসমিনের মনোনয়নও বৈধ ঘোষণা করেছে ইসি। তবে সংরক্ষিত মহিলা আসনে এনসিপি প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তিনি সরকারি চাকুরি করতেন, নিয়ম অনুযায়ী 3 বছর অতিবাহিত হতে হয়, কিন্তু তা হয়নি, তাই তার মনোনয়ন বাতিল করা হয়েছে। 26 এপ্রিল পর্যন্ত আপিল করা যাবে। প্রার্থিতা বাতিল করা যাবে 29 এপ্রিল। 30 এপ্রিল প্রতীক বরাদ্দ, 12 মে ভোট গ্রহণ। যদি কোনো আসন শূন্য থাকে সেটি উন্মুক্ত হবে। সব দল থেকে অংশগ্রহণ করতে পারবে। কারো দাবি থাকলে রবিবারের মধ্যে ইসিতে আপিল করা যাবে। গতকাল সন্ধ্যায় রাজধানীর শাহবাগে ছাত্রদল ও ছাত্র শিবির ধাওয়া পাল্টা ধাওয়া করেছে। এ সময় থানার ভেতরে ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দিকের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের সহ সাংবাদিক সমিতির কয়েকজন আহত হয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করায় বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় মামলা করতে যায় ছাত্রদল। পরে খবর পেয়ে থানায় যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক সাংবাদিক ছাড়াও ছাত্র শিবির ও ডাকসুর কয়েকজন। পরে বিষয়টি নিয়ে কথা কাটাকাটির জেরে দুপক্ষে হাতাহাতি হয়। সময় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে ডাকসু সভাপতি ও ছাত্রদল সভাপতি সহ অন্য নেতাদের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। এদিকে সলিমুল্লাহ মুসলিম হলের এক শিক্ষার্থীর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকল পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ঘটনা তদন্তের জন্য সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেনকে আহ্বায়ক ও সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষক জাওয়াদ ইবনে ফরিদকে সদস্য সচিব করে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটি এরই মধ্যে অভিযুক্ত শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। পাশাপাশি আগামী 24 ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলেছে। গঠিত তদন্ত কমিটিকে আগামী
48 ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাতে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক জরুরি সভায় দেয়াল লিখন থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। এদিকে আহত শিক্ষার্থীদের দেখতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অবস্থার খোঁজ খবর নেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করে আইন সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন। পূর্বাচল নতুন শহরকে আনা হবে ঢাকা উত্তর সিটির আওতায়। জ্বালানি সংকট মোকাবেলায় দুদল মিলে 10 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর। সংসদের নবযাত্রা স্বাগত জানিয়ে বললেন ডাক্তার শফিক। জ্বালানি তেল সংকটে বাস ভাড়া বাড়ল কিলোমিটারে 11 পয়সা। ট্রেন ও লঞ্চে সিদ্ধান্ত পরে, পাম্পগুলোতে ভোগান্তি চলছেই। কমছেই না হামের দাপট, আরও 5 জনের মৃত্যু। মাতৃদুগ্ধ পান করাতে অনীহায়, পুষ্টির অভাবেই শিশুরা আক্রান্ত বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টায়, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।